দর্শক, এবার আর খসড়া নয়, এবার জুলাই সনদের চূড়ান্ত কপি দলগুলোর কাছে পৌঁছে দেয়া হলো। গতকালকে জুলাই সনদের একেবারে ফাইনাল যে কপি, সেই কপি দলগুলোর কাছে পৌঁছে দেয়া হয়েছে। সেখানে 84টি বিষয়ে ঐক্যমতের ব্যাপার আমরা দেখেছি, কিন্তু একটা ব্যাপার যেটা সংযুক্ত করা হয়েছে সেটা ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে জুলাই সনদে স্বাক্ষর করবে যে সকল দল, সেই সকল দল কখনো আদালতে জুলাই সনদের বাস্তবতা, জুলাই সনদের গ্রহণযোগ্যতা কিংবা এর কোনো দিক নিয়ে আদালতে প্রশ্ন তুলতে পারবে না, অর্থাৎ আদালতে দলগুলো মামলা করতে পারবে না। এর আগে ইন্টারেস্টিংলি এই ব্যাপারটা ছিল হচ্ছে যে জুলাই সনদ নিয়ে কেউই আদালতে যেতে পারবে না, এগুলোকে আইনের মানে ঊর্ধ্বে রাখতে হবে, সেই ব্যাপার ছিল। অর্থাৎ এর আগে ছিল যে কোনো জনগণ, কেউ, বাংলাদেশের কোনো নাগরিক আদালতে এর বাস্তবতা কিংবা এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। এবার সেটা একটু পরিবর্তন করে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে শুধুমাত্র ঐক্যমত্যে যারা পৌঁছাবে, যারা জুলাই সনদে স্বাক্ষর করবে, 33টি দলের কথা বলা হয়েছে, সেই দলগুলো তারা আদালতে প্রশ্ন তুলতে পারবে না। তার মানে হচ্ছে যে আদালতে প্রশ্ন তোলার ক্ষেত্রে শুধুমাত্র এই স্বাক্ষরকারী দলগুলোকে রেস্ট্রিকশন দেয়া হলো। অন্য দলগুলো এবং অন্য জনগণ, সাধারণ জনগণ আদালতে প্রশ্ন তুলতে পারবেন। এটা মোটামুটি একটা মোটা দাগে বলা যায় যে ভালো সিদ্ধান্ত, কারণ পৃথিবীর কোনো কিছুই আইনের ঊর্ধ্বে থাকতে পারে না। যখন এর খসড়া দেওয়া হয়েছিল তখন সেটাই বলা হয়েছিল যে কেউ এটা নিয়ে প্রশ্ন করতে পারবে না। তখনই প্রশ্ন উঠেছিল যে এটা সংবিধানের মৌলিক অধিকারের সম্পূর্ণ পরিপন্থী, এ ধরনের আইন হতে পারে না যেটা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। সরকার সেখান থেকে সরে এসে কিছুটা সংশোধন করেছে, কিন্তু জুলাই সনদে যেগুলো দলগুলোর কাছে গেল সেখানে বেশ কিছু পরিবর্তন এসেছে আমরা লক্ষ্য করছি। সেই পরিবর্তনগুলো কি কি শেষ পর্যন্ত জুলাই ঐক্যের সনদের যে খসড়া, মানে চূড়ান্ত রূপ, খসড়া আর নেই, চূড়ান্ত রূপ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়ে দেয়া হলো এবং সেটা এ মাসের মধ্যেই অথবা আগামী মাসের ফার্স্ট উইকে কিংবা সেকেন্ড উইকের মধ্যেই এটা ঐক্যমত্যে পৌঁছে তারা সিগনেচার করবে, এরকমটা বলা হয়ে গেল। সেগুলো কি কি ছিল, কি কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই সনদের চূড়ান্ত কপি দলগুলোর কাছে চলে গেছে। গণমাধ্যম যেটা বলছে সেটা বিডি নিউজ 24-এর খবরটা বেশ ইন্টারেস্টিং। তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলছে যে জুলাই সনদ 84 বিষয়ে ঐক্যমত্য, আদালতে প্রশ্ন তুলতে পারবে না দলগুলো। এই সংবিধান পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসেবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত করার অঙ্গীকার করবে দলগুলো। এখানে আরেকটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে যে এর আগে খসড়াতে জুলাই সনদকে সংবিধানের মধ্যে ঢুকিয়ে দেয়া এবং সংবিধানের অন্তর্গত করা এবং জুলাই সনদকে কিছু কিছু পয়েন্ট দিয়ে সংবিধানের উপরে দেওয়া, যে কোনো অমীমাংসিত ব্যাপার এরকম যদি মনে হয় যে সংবিধানে নেই সেই ক্ষেত্রে, কিংবা আছে সেই ক্ষেত্রেও জুলাই সনদের যে প্রস্তাবনা সেটাকে প্রাধান্য দিতে হবে। অর্থাৎ এই ধরনের বাক্য ব্যবহার করে জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দেয়া হয়েছিল, যেটা থেকেও সরকার এবার ফিরে এসেছে। সেই পয়েন্টগুলো থাকছে না। তার মানে বড় ধরনের পরিবর্তন হয়েছে সংবিধানে। শুধুমাত্র এটা বিএনপি যেভাবে বলছিল যে তফসিল হিসেবে থাকবে, মূল সংবিধানে অন্তর্ভুক্ত হবে না, তফসিল হিসেবে থাকবে। অনেকটা ওই সাইড বেঞ্চে বৈঠকের মতো, যে কোনো রাষ্ট্রপ্রধান কোনো একটা সম্মেলনে গেল, কোনো একটা সামিটে গেল, সেখানে মূল যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের বাইরে, হলের বাইরে বিভিন্ন সাইডে কানাকুঞ্চিতে যে সাইড মিটিং করে, বিভিন্ন নেতার সঙ্গে যে সাইড মিটিং করে, অনেকটা এরকম হলো যে সাইড বেঞ্চে রাখা হলো, মূল সম্মেলন হলে ঢুকতে দেয়া হলো না। যেটা বিএনপির চাওয়া ছিল সেরকমই হলো শেষ পর্যন্ত।
কিন্তু এই জুলাই সনদের মানে চূড়ান্ত রূপ যখন রাজনৈতিক দলগুলোর কাছে গেল, তখন আবার এটাও আমরা দেখছি যে ঐকমত্য কমিশন এখানে বাস্তবায়ন পদ্ধতি উল্লেখ করছে না, কিন্তু আলাদাভাবে যখন বাস্তবায়ন পদ্ধতি সরকারকে তারা পেশ করছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করছে, তখন আমরা আবার সরকারের একগুঁয়ে অবস্থান দেখছি, যেটা এনসিপি জামাত যেভাবে চাইছে যে এই সরকারের আমলেই এটা বাস্তবায়ন করতে হবে, সেই পথে সরকার হাঁটছে, এমনটাও আমরা বিপরীতমুখী অবস্থান দেখছি। চলে যাই জুলাই সনদের বিষয়ে, যে তারা মূলত কি বলতে চাচ্ছে। এখানে বলা হচ্ছে যে 7 দফা অঙ্গীকারনামার ভিত্তিতে জুলাই জাতীয় সনদের খসড়া চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন, যাতে সই করলে রাজনৈতিক দলগুলো এই সনদ নিয়ে আদালতে কোনো প্রশ্ন তুলতে পারবে না। অর্থাৎ বললাম, যারা সই করবে তারা আদালতে প্রশ্ন তুলতে পারবে না। স্বাক্ষরের জন্য এই চূড়ান্ত খসড়া বৃহস্পতিবার অর্থাৎ গতকালকে রাজনৈতিক দলগুলো পাঠানো হয়েছে। কিছু ক্ষেত্রে ভিন্নমত, নোট অফ ডিসেন্ট সহ মোট 84টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য হওয়ার কথা বলা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদ 2025-এর চূড়ান্ত ভাষ্য পাঠানো হচ্ছে। এই সনদে সকলের মতের প্রতিফলন ঘটানো হয়েছে। সনদে স্বাক্ষরের জন্য রাজনৈতিক দলগুলোকে আগামী 13 সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে 2 জন ব্যক্তির নাম কমিশনে পাঠাতে বলা হয়েছে। এই সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার করবে দলগুলো, তবে সনদ বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতার যে সুপারিশ এসেছিল খসড়ায় চূড়ান্ত খসড়ায় সেটা থাকছে না। আগের সমন্বিত খসড়ায় বলা হয়েছিল, জুলাই জাতীয় সনদ 2025-এর প্রতিটি বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে বিধায় এর বৈধতা ও প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। সেই অবস্থান থেকে সরকার সরে এসেছে। এখন বলা হচ্ছে যে এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসেবে যথোপযুক্তভাবে সংযুক্ত করা হবে, অর্থাৎ মূল সংবিধানে না, তফসিল হিসেবে সাইডে রাখা হবে, এবং স্বাক্ষরকারী ও রাজনৈতিক দলগুলো এই সনদের বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে আদালতে প্রশ্ন তুলতে পারবে না। অর্থাৎ শুধুমাত্র এই স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলো আদালতে যেতে পারবে না, তারা যেহেতু একমত হয়েছে। অঙ্গীকারনামায় বলা হয়েছে, অবিলম্বে বাস্তবায়নযোগ্য যেসব বিষয় রয়েছে তা অন্তর্বর্তী সরকারই বাস্তবায়ন করবে। আগের সমন্বিত খসড়ায় বাস্তবায়নের এই অঙ্গীকারনামায় 8টা বিষয় ছিল। বলা হয়েছিল, এই সনদের সকল বিধান, নীতি ও সিদ্ধান্ত সংবিধানে অন্তর্ভুক্তকরণ নিশ্চিত করব এবং বিদ্যমান সংবিধান ও অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলে সেই ক্ষেত্রে এই সনদের বিধান, প্রস্তাব ও সুপারিশ প্রাধান্য পাবে। অর্থাৎ জুলাই সনদই প্রাধান্য পাবে সংবিধানের চাইতে। সেখান থেকেও সরকার ফিরে এসেছে, সেই বিধানও থাকছে না। জামাত ইসলাম ও জুলাই আন্দোলনের নেতাদের দল এনসিপির দাবিতে এই শর্ত সনদে যুক্ত করা হয়েছিল। জুলাই সনদের আইনি ভিত্তি ছিল তাদের মূল দাবি। তবে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের চাপের মুখে সরকার সেই অবস্থান থেকে সরে এসেছে। বলা হয়েছে, মোট 33টি রাজনৈতিক দল এবং জোট তাদের মতামত কমিশনের কাছে প্রেরণ করেছে। 12 দলীয় জোট সহ 33 দলের নাম বলা হয়েছে, যে এই 33 দল এখানে রয়েছে। বিভিন্ন কথা বলা হয়েছে। অঙ্গীকারনামায় যেটা বলা হয়েছে, 7 দফা অঙ্গীকারনামা দেয়া হয়েছে। 7 দফা অঙ্গীকারনামা সেখানেও একটু পরিবর্তন করা হয়েছে। সেখানে বলা হয়েছে, 1 নম্বরে জনগণের অধিকার ফিরে পাওয়া এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে হাজারো মানুষের জীবন, রক্তদান, অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই জুলাই সনদ, এটা বলা হয়েছে। 2 নম্বরে বলা হয়েছে, জনগণ এই রাষ্ট্রের মালিক, তাদের অভিপ্রায়ই সর্বোচ্চ আইন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের অভিপ্রায় প্রতিফলিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে। এমত অবস্থায় আমরা রাজনৈতিক দল ও জোটসমূহ সম্মিলিতভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় আলাপ আলোচনার ভিত্তিতে জনগণের অভিপ্রায়ের সুস্পষ্ট অভিব্যক্তি হিসেবে জুলাই সনদ গ্রহণ করেছি। বিধায় এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসেবে যথাযথভাবে সংযুক্ত করা হবে। অর্থাৎ এখানেও বলা হয়েছে তফসিল হিসেবেই থাকবে, মূল সংবিধানে ঢুকবে না।
এরপরে বলা হয়েছে ৩ নম্বরে, আমরা জুলাই জাতীয় সনদ 2025-এর বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে আদালতে প্রশ্ন উত্থাপন করব না। ৪ নম্বরে বলা হয়েছে, আমরা ঐক্যমত্যে উপনীত হয়েছি যে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের দীর্ঘ ১৬ বছরের নিরবিচ্ছিন্ন সংগ্রাম এবং বিশেষত 2024 সালের অভূতপূর্ব গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করব। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ৪ নম্বর, যেখানে বলা হয়েছে দীর্ঘ ১৬ বছরের বিভিন্ন সংগ্রাম এবং এই সংগ্রামে যারা আহত নিহত হয়েছে, যারা ভুক্তভোগী হয়েছে, সব ইতিহাস এখানে আনা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র এর আগের ব্যাপারে ছিল, এর আগের যে খসড়া সেখানে ছিল শুধুমাত্র জুলাই অভ্যুত্থানের কথা, কিন্তু ঐতিহাসিকভাবে আগেরগুলো ছিল না, যেটা বিএনপি দাবি করেছিল যে গত ১৬ বছর ধরে আমরা আন্দোলন করছি, আমাদের ক্রেডিট কেন থাকবে না। বিএনপির চাওয়া অনুযায়ী সেটাও দেয়া হলো। তার মানে এটা অনেকটা বিএনপির মতো করেই সাজানো হয়েছে। এরপরে ৫ নম্বরে আবার একই কথা বলা হচ্ছে, আমরা সম্মিলিতভাবে ঘোষণা করছি যে গণ অভ্যুত্থান পূর্ব ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং 2024 সালের জুলাই আগস্টে অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার, শহীদের রাষ্ট্রীয় মর্যাদা, তাদেরকে সহযোগিতা, এই কথা বলবো। এখানেও ওই ১৬ বছরের বিভিন্ন সংগ্রামে যে কথা বললাম, গুম, খুন সহ বিভিন্ন আছে, সেই ইতিহাসও এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মানে হচ্ছে যে এটা আর শুধুমাত্র জুলাই সনদ, মানে 2024-এর জুলাই আগস্টে যেটা হয়েছে সেই ইতিহাসের মধ্যে থাকলো না, যেটা এনসিপি কিংবা জামাত চাইছিল সেই মোতাবেক হলো না, বিএনপি যেভাবে চাইছিল সেইভাবেই হয়ে গেল। এটা একটা বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ৬ নম্বরে তারা বলছে, জুলাই জাতীয় সনদ 2025-এ বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা তথা সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা বিভিন্ন সংস্কারের কথা বলা হয়েছে। ৭ নম্বরে বলা হয়েছে, আমরা এই মর্মে একমত যে জুলাই জাতীয় সনদ 2025-এর ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত যে সকল সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে। অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে বাস্তবায়ন করবে, এটা এখানে বলা হলেও মূল যে সমস্যাটা তৈরি হবে, জুলাই সনদের চূড়ান্ত যে কপি যেটা রাজনৈতিক দলগুলো পাঠানো হলো, সেখানে ভালো ভালো কথা বলা হয়েছে, সেখানে বিএনপি জামাতের প্রত্যাশা খুব একটা প্রতিফলিত হয়নি, বিএনপির প্রত্যাশায় বেশিরভাগ ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে আমরা দেখছি। কিন্তু বাস্তবায়ন পদ্ধতিতে গিয়ে সরকার যে 4টি উপায়ে বাস্তবায়ন করতে চাইছে সেটা একেবারে বিএনপি চাইছে না, এবং বিএনপি কোনোভাবেই আগামী সংসদ ছাড়া, যেটা বিএনপি নেতারা স্পষ্ট বলেই দিয়েছেন যে সংবিধানের কোনো ধরনের সংস্কার সংসদ ছাড়া হবে না, করা সম্ভব নয়। যদি এই ধরনের উদ্যোগ নেওয়া হয় তাহলে সেটা আদালতে চ্যালেঞ্জ হলে সেই উদ্যোগ থাকবে না, টিকবে না কোনোভাবে। সেখানে হয়তো একটা দ্বিমত তৈরি হবে, কিন্তু জুলাই যে সনদ লিখিত আকারে দেয়া হলো চূড়ান্ত রূপ, সেখানে মনে হলো যে বিএনপির এক ধরনের রাজনৈতিক বিজয় হলো। দর্শক, আপনি কিভাবে দেখছেন এই যে সরকারের বিএনপির দিকে একটু প্রেফার দেয়া, একটু হেলে পড়া, জামাত বিএনপির প্রত্যাশাগুলো পরিপূর্ণভাবে জুলাই সনদে না আসা, এটাকে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।